ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, সীমিত আয়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণ হবে। এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আছেন রিহাবের পরিচালক মোহাম্মদ শেখ সাদী এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন। আপনাদের তিনজনকেই স্বাগত। জনাব শেখ সাদী, আপনাকে দিয়েই শুরু করতে চাই আজকের আলোচনা। সবার জন্য বা সীমিত আয়ের মানুষের হাতের নাগালে আসলে ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা সম্ভব কিনা বা দেওয়া সম্ভব কিনা? আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা প্রায় 2 কোটি লোক বাস করি। তো আমি যেহেতু রিয়েল এস্টেট ব্যবসা করি এবং রিহাবের পরিচালনা বোর্ডে আমি আছি, আমি দেখেছি এখনও 15 থেকে 20% লোকের আবাসন আমরা করতে পেরেছি। তার মানে আবাসন কেনার মতো সামর্থ্যবান মিনিমাম 30 থেকে 35% আছে, মানুষের আছে। বাট তারা বিভিন্ন কারণে এখনও ভাড়া বাসাতেই তাদের থাকতে হচ্ছে। কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে তাদের সামর্থ্য আছে, এই সামর্থ্যর যেটা আছে এই সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে না। ঢাকা শহরে নর্মালি একটা ফ্ল্যাটের দাম 2.5 কোটি 3 কোটি ভালো ফ্ল্যাট। তো একজনের সীমিত আয়ের মানুষের দ্বারা এই ফ্ল্যাটটা কিনা কীভাবে সম্ভব? এই জন্য আমার মনে হয়, আমি যেহেতু এই ব্যবসার সাথে যুক্ত, এখানে সরকারের অনেক কাজ করার জায়গা আছে। প্রথমত সরকারকে আগে নির্ধারণ করতে হবে যে আমি কোন শ্রেণীর লোক, কোন আয়ের লোকের জন্য আমি ফ্ল্যাটগুলো তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমি দিতে পারবো, এইটা আগে নির্বাচন করতে হবে। কোন এলাকা, কত স্কোয়ার ফিট, তারপরে তাদের ইনকামের উপর বেস করে এখানে যদি আপনার দীর্ঘমেয়াদী, সে একজন 50,000 টাকা ইনকাম করে, সে বাসা ভাড়ায় হয়তো 25,000 বা 30,000 দিয়ে দেয়। তো এখন তার একটা ফ্ল্যাট যদি 1300 থেকে 1500 স্কোয়ার ফিটের মধ্যে হয়, যেটার দাম 1 কোটি টাকার মধ্যেই হয়তো বা, তো সে যদি দীর্ঘমেয়াদী একটা ভাড়া বাসা যে টাকাটা তার খরচ হচ্ছে, এই টাকাতেই তার ফ্ল্যাটটা হয়ে যায়, তাহলে তার কিন্তু পরিবারের খরচ মিটায় একটা অনায়াসে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারে। তাহলে সরকারের প্রধান কাজ হচ্ছে তাকে কম সুদে এই ফ্ল্যাটটি তাকে দিতে হবে। মোহাম্মদ শেখ সাদী, আপনার কাছে আবারও আসবো। তার আগে একটু ফজলে রেজা সুমন, আপনার কাছে একটু জেনে নিতে চাই যে আবাসনের প্রশ্ন যখন আসে তখন তো একই সাথে আসলে পুরো নগর পরিকল্পনার একটা অংশ নিশ্চয়ই আসে, যে আমার কোন নগরের কোন অঞ্চলে কোন অঞ্চলটা কোন শ্রেণী পেশার মানুষের জন্য একটু সহজে দেয়া যাবে, এই বিষয়গুলো তো নিশ্চয়ই আসে। আর আমরা এখন জানি যে আমাদের মেট্রো রেলের সুবিধাও এসেছে। বড় বড় শহরগুলোতে আমরা দেখি সাধারণত মেট্রো স্টেশনের আশেপাশে অনেক বড় বড় বিল্ডিংয়ে আবাসনের ব্যবস্থা থাকে। তো সামগ্রিকভাবে আপনার কাছে একটু জানতে চাই, আমাদের নগর যেভাবে গড়ে উঠেছে, বিশেষ করে ঢাকা সহ বড় বড় যে সিটিগুলো, সেগুলোতে আসলে কি এইরকম চিন্তাভাবনার সুযোগ অতীতে করা হয়েছিল কিনা, বা আদৌ এখন সেই সুযোগ চিন্তা করার সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। আজকের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে। আপনি যেটা বলেছেন যে নগর পরিকল্পনায় অবশ্যই নিম্নবিত্তের আবাসনের জন্য প্রতিটা প্ল্যানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। আমাদের দেশেও এই পর্যন্ত 1959 সাল থেকে যত ধরনের পরিকল্পনা প্রণয়ন হয়েছিল, বিশেষ করে ডিটেল এরিয়া প্ল্যান সবগুলোতেই নিম্নবিত্তের আবাসিক লো কস্ট হাউজিংয়ের জন্য কিছু কিছু জায়গার ব্যবস্থা করেছিল। আপনি যদি দেখবেন আগের প্ল্যানগুলোতে বাড্ডা যে রাজুক যে এলাকা বলে, এটাও কিন্তু একটু লো কস্ট হাউজিংয়েরই একটা অংশ, এবং তার পিছনে আরও নিম্নবিত্তের জন্য আরও কিছু প্রভিশন ছিল, সেটা ফাইনালি সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি। এখন পরিকল্পনায় আমাদের এই মানে কাজগুলো যে করা হয়, সেটা দুঃখজনক, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেটার কোনো আসলে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায় না। বিশেষ করে বড় শহরগুলোতে, ঢাকা, চিটাগাং, এই জায়গাগুলোতে যে পরিকল্পনা প্রণয়নের মিনিমাম 5% ইমপ্লিমেন্টেশন হয় কিনা, সেটাও আমি পেশাজীবী হিসাবে আমার তো সন্দেহ আছে।
এই কারণেই বলছি আমরা যখন বড় পরিকল্পনাগুলি ইভ্যালুয়েট করে দেখেছি, সে ফর এক্সাম্পল রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান RMDP বলে 2004 সালে প্রণীত হয়েছিল। তারা 2024 পর্যন্ত সময়কাল, তারা 2022-এ এটা আবার আপডেট করা শুরু করেছে। এবং রাজশাহী আমরা আপডেট করার সময় আমরা ইভ্যালুয়েট করেও দেখলাম তার প্রায় 28 থেকে 29% বাস্তবায়িত হয়েছে। আপনি রাজশাহীর চেহারা দেখেন, রাজশাহীকে সবুজ নগরী বলা হয়। এবং আপনি পরিকল্পনা অনুযায়ী, পরিকল্পনার উপর তেমন কোনো সার্জারি হয়নি। যে পরিকল্পনা মানদণ্ড অনুযায়ী যে ধরনের প্রস্তাবনা ছিল সেটা তারা অনেকটা ফলো করেছে। নতুন নতুন কিছু রাস্তা, আবাসিক এলাকায় সেগুলো গড়ে উঠেছে। ঢাকার ক্ষেত্রে যদি দেখেন, আপনি ঢাকার মেইন যে পরিকল্পনা করা হয়েছিল ইউকের কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং আমাদের বাংলাদেশের লোকাল এক্সপার্ট মিলে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান 1995-2015, সেখানে এই পূর্বাচলের কথাও কিন্তু সেখানে বলা আছে যে আপনার স্যাটেলাইট টাউন হবে, সেখানে ঢাকাকে কিভাবে ভাগ করা হবে, ঢাকা নারায়ণগঞ্জ কিভাবে ফাংশন করবে, সাভার কিভাবে ফাংশন করবে, এবং এই পরিকল্পনা নিম্নবিত্ত আবাসিকের কোথায় কোথায় হবে সেই কথাগুলো সুস্পষ্টভাবে বলা আছে। এবং সেখানেও ডিটেইলড প্ল্যানের আগামী 5 বছরের মধ্যে, মানে 2000 সালের মধ্যে ডিটেইলড প্ল্যান প্রণয়নের জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সেটা শুরুই করেছে রাজুক 2004 সালে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেইটা আলটিমেটলি 6 বছর পরে 2010 সালে যেটা প্রণীত হয়েছে সেটারও 2% ইমপ্লিমেন্টেশন হয়েছে বলে আমাদের সন্দেহ। মানে সেটারও কোনো সরকারের কোনো আসলে সেই ধরনের কোনো অ্যাসেসমেন্ট বা বুক বা ইভ্যালুয়েশন সেভাবে হয়নি। এই অপরিকল্পিত নগরের মধ্যে আমরা দেখলাম যে নাগরিক চলাচলের সুবিধার জন্য মেট্রো রেল আসলো। বড় শহরগুলোতে আমরা সাধারণত দেখি মেট্রোর আশেপাশে আসলে কন্ডোমিনিয়াম বিল্ডিং থাকে, বড় বড় ভবন থাকে যেখানে অনেক মানুষ থাকে। সেই রকম একটা সুযোগ কি আর এখন আমাদের নেওয়ার সুযোগ আছে? না, অবশ্যই। আপনি এই আমাদের যে পরিকল্পনা প্রণয়ন হয়েছে ঢাকা শহরের জন্য, সেখানে কিন্তু ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যে মেট্রোর যে স্টেশনগুলো, স্টেশনে 500 মিটারের মধ্যে 1 কিলোমিটার মধ্যে কী হবে সেটারও বলা আছে যে, এবং সেই জায়গায় আমাদের বিভিন্ন দেশে আমরা যে দেখি সুউচ্চ ইমারত হবে, সেই ধরনের মানে পাবলিক ট্রান্সপোর্ট হবে, সেই কথাগুলো বলা আছে। কিন্তু দুঃখজনক এই MRT কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটা রিভাইজড হয়ে RSTP হয়েছিল সেখানে বলা আছে। কিন্তু এই নতুন নতুন করে যে আমরা পিসমিল প্ল্যান করি, এই হঠাৎ করে ইচ্ছা হলো আমি এক্সপ্রেসওয়ে করলাম, এখানে এসে ল্যান্ডিং বসিয়ে দিলাম, এখানে এসে এই প্ল্যানগুলো পুরা সামগ্রিক পরিকল্পনাকে বাধা। আমি আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে একটু জানতে চাই, যে কোনো অর্থনীতির ক্ষেত্রে আসলে বলা হয় যে একটা বড় ড্রাইভ হিসেবে কাজ করে আবাসন খাত। বাংলাদেশের অর্থনীতিতে আসলে তার ভূমিকা কতটুকু? ধন্যবাদ। দেখুন, যে আমরা অর্থনীতির সংলাপে হাউজিং সেক্টরের যদি আমরা রিয়েল এস্টেট সেক্টরের কথা বলি, তাহলে এর গুরুত্বটা বিবেচনা করতে হলে প্রথমত আমরা চিন্তা করব যে, আমি অর্থনীতির অধ্যাপক হিসাবে প্রথমে চিন্তা করব এটার জিডিপিতে এর কন্ট্রিবিউশন কত। বাংলাদেশের ইতিহাসে যদি দেখেন 70 দশক 80 দশক, যদিও বলা হয় 70 দশক থেকে শুরুটা ছিল, কিন্তু 80 দশকে এসে প্রকৃতপক্ষে রিয়েল এস্টেটের জায়গাটা পেতে শুরু করেছে। সেই জায়গা থেকে শুরু করলে আপনি কিন্তু সেই জায়গায় বলবেন যে এই সেক্টর গ্রো করছে। এবং সেখানে যদি প্রত্যাশার কথা বলেন, সেই প্রত্যাশার জায়গাও কিন্তু অনেক বেশি। কারণ এখন বর্তমানে বাংলাদেশে যেটা সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক যে সেন্সাস, সেইখানে কিন্তু রিয়েল সেক্টরের উপরেই শুধুমাত্র একটা পরিসংখ্যান করা হয়েছিল, যে জায়গা থেকে বলা হচ্ছে 7.93, প্রায় 8%। একটা গুরুত্বটা শুধু বোঝা যায় আমরা যদি রিয়েল এস্টেট সেক্টরটার কথা বলি, তার সাথে যে সম্পৃক্ত সেগুলার উপাদান যদি জিজ্ঞেস করেন, বলবে 500 আইটেমস। তার মানে হচ্ছে এটা যে এমপ্লয়মেন্ট জেনারেশন করে, শুধু রিয়েল এস্টেট সেক্টরের এমপ্লয়মেন্ট জেনারেশন বাংলাদেশে থার্ড। অতএব জিডিপির কন্ট্রিবিউশন এবং এমপ্লয়মেন্টের দিকে তাকালেই বাংলাদেশের প্রবৃদ্ধি সহায়ক কিনা, এবং ইনভেস্টমেন্ট, আমরা তো হাউজিং বলতে কনস্ট্রাক্টেড এ নিউ হাউস মিনস ইনভেস্টমেন্ট, তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট সিনারিওটাও কিন্তু রিফ্লেকশন হয় হাউজিং সেক্টরে কিভাবে বিনিয়োগ হচ্ছে, সেই বিনিয়োগটার কিন্তু একটা গুরুত্ব অটোমেটিক্যালি চলে আসে। অতএব আমার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে আপনার আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে সীমিত। আমি রিসেন্টলি যেটা ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করেছে, ফিনান্সিং করেছে ওয়ার্ল্ড ব্যাংক, এবং পিকেএসএ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ইমপ্লিমেন্টেশন করেছে। আমার সৌভাগ্য হয়েছে জাস্ট কিছুদিন আগেই যেটা
আমি মূল্যায়ন করেছি যে 5 বছর এটা ছিল হচ্ছে ঠিক আপনার যে আজকের সীমিত আয়ের মানুষ তাদের জন্য হাউজিংয়ের ব্যবস্থাপনা। সেই জায়গা থেকে আমি যেহেতু ফাইনাল 5 বছর ইমপ্লিমেন্টেশনের পরে ফাইনাল ইভ্যালুয়েশন করেছি, সেখান থেকে আমার একটা চিত্র ফুটে আসছে, সেটা হচ্ছে সীমিত আয়ের মানুষ কোথায় বসবাস করে। আপনি পৃথিবীর যে কোনো রাজধানীতে বড় শহরে যাবেন, দেখবেন সেন্টার ভার্সাস পেরিফেরি, যে কেন্দ্র এবং পেরিফেরি। অতএব সেই পেরিফেরিটা কি? ঠিক ঢাকা শহর যখন ঢাকা শহর হিসাবে চিন্তা করবেন, তখন কিন্তু উনি বলেছেন সেই বাড্ডাকে আর বাড্ডা রাখা গেল না। ঠিক এক সময় গুলশান ধানক্ষেত ছিল, সেই জায়গাটাও এক ধরনের পেরিফেরি ছিল, পুরান ঢাকা ছিল সেন্ট্রাল। তাহলে এই সেন্ট্রালের জায়গা যখন সম্প্রসারণ হতে থাকে, পেরিফেরিটা ঠিক দূরে সরে যেতে থাকে। ঠিক লন্ডনে যখন বলবেন 1 জোন 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে আমরা পেরিফেরি আরবান এরিয়াতে যাদের হাউজিংয়ের মূল প্রবলেমটা আপনি দেখবেন। কারণ হাউজিং বলতে কি, আপনি যখন স্লামে বসবাস করেন, হাউজিং শুধু হাউজিং না, ঘর নাই শুধু ঘর না, যে ঘরে থাকছেন সেই ঘরটা হাইজিনিক কিনা, সেখানে ওয়াটার স্যানিটেশনের বিষয়টা কি, সেখানে হাইজিন প্র্যাকটিস হয় না বলে সেখানে ডিজিজ প্রিভেলেন্স, ডিহাইড্রেশন থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলো যখন আকাশ পাতাল একটা পার্থক্য পরিসংখ্যানগতভাবে ফুটে আসে, সেই জন্যই কিন্তু গুরুত্বটা আসে যে হাউজিং আমার একটা বেসিক নিডস। তাহলে সেই হাউজিং আমরা অর্থনীতির ভাষায় বলি যে এটা একটা স্বাভাবিক দ্রব্য। স্বাভাবিক দ্রব্যের সংজ্ঞা হচ্ছে মানুষের যখন আয় বাড়ে, আয় বাড়ার সাথে সাথে সে তার বসত বাড়িটা সুন্দর করার তৈরি করে, কিন্তু সেই সুন্দরটা কিন্তু তার স্বপ্ন শুধু উপরের দিকেই। সেই জন্যই কিন্তু বলে আমার স্বপ্নের বাড়ি, ড্রিম হাউস। অতএব মানুষ দেখবেন বাড়িতে আপনি একবার করেছেন, সেটা ভেঙে টিনের ঘর, ছনের ঘর ছিল, টিনের ঘর, হাফ বিল্ডিং, Develop করার তারপর চেষ্টা বিল্ডিং। করে। মানে আমি বলতে চাচ্ছি, তার মানে আয় বাড়ার সাথে সাথে হাউজিং এর ডিমান্ড থাকবেই, মানে এভার লাস্টিং, এটার কোনো শেষ নাই। আমি আপনার কাছে আসব, তার আগে মোহাম্মদ শেখ সাদী, আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে আসলে আমরা যে ফ্ল্যাটগুলো বানাচ্ছি, যদি ঢাকা শহরের কথাই বলি, সেখানে আসলে দুটো বিষয়কে যদি আলাদা করি, একটি হচ্ছে যে নির্মাণ ব্যয় এবং আরেকটি হচ্ছে যে জমির উপরে আপনি ফ্ল্যাটটি বানাচ্ছেন সেই জমির দাম। এই দুটো মিলে একটু বলবেন আসলে কোনটির দামের কারণে মূলত বেশি এই ফ্ল্যাটের প্রতি ইউনিট ফ্ল্যাটের দামটা বাড়ে? হ্যাঁ, ধন্যবাদ। আপনার সুন্দর প্রশ্ন। আমাকে একটু সময় দেবেন, আমি জিনিসটা ক্লিয়ার করে দিব। দেখেন, আমরা সাভারে আমি অনেক প্রজেক্ট করছি, মাত্র 5,500 টাকা থেকে 6,000 টাকার মধ্যে ফ্ল্যাটগুলো আমরা দিতে পারছি। সেম গুলশানে করছি প্রতি স্কোয়ার ফিট সেল প্রাইস। গুলশানে যেটা করছি এটা 30,000 টাকা প্লাস। কনস্ট্রাকশন কিন্তু কাছাকাছি। প্রাইসটা কেন বাড়ছে? প্রাইসটা বাড়ছে, গুলশানে 1 কাঠা জমির দাম কমপক্ষে 8 থেকে 10 কোটি টাকা, আর সাভারে 1 কাঠা জমির দাম 50 লক্ষ টাকা। আমার ওখানে রেশিও, এখানে রেশিও। এখন মূল ব্যাপারটা হয়ে গেছে কি, এখানে জমির মালিকরা পেয়ে যাচ্ছে 70%, তারপরও পার কাঠাতে হয়তো 50 লক্ষ থেকে 1 কোটি টাকা সাইনিং মানি। কনস্ট্রাকশন খরচ কিন্তু আমার 2,500-3,000 টাকার বেশি খরচ হচ্ছে না। তো জমির দামের কারণে এই প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি আমাদের দুইজন অতিথি অনেক সুন্দর কথা বলছে। আমি যেহেতু এই ব্যবসার সাথে যুক্ত, আপনার ঢাকা শহরটাকে নিয়ে যদি আপনি কাজ করেন, যত উন্নত চিন্তাই করেন, মেট্রো রেল, আপনার পাতাল রেলওয়ে, এটার কোনো সমাধান আবাসন খাতে আনতে পারবে না। আনতে পারার দুইটা কারণ এখানে আছে। একটি কারণ হচ্ছে, আগে বললাম যে বিশেষ পরিকল্পনা করতে হবে। জমির দাম কোথায় কম আছে, কিরানীগঞ্জে চলে যান, সাভারে চলে যান, আপনার নারায়ণগঞ্জে চলে যেতে হবে। একটা এলাকা বেছে নিতে হবে যেখানে জমির দাম 3 থেকে 5 লক্ষ টাকা শতাংশ। ওখান থেকে আপনাকে চমৎকার নেটওয়ার্কিং যোগাযোগ ব্যবস্থা করতে হবে, এবং তারা সকালে সেখান থেকে এমন একটা যাতায়াতের মধ্যে আসবে, আবার সন্ধ্যার সময় চলে যাবে। ঢাকা শহরকে খালি করতে হবে, এবং ঢাকা শহরের যে স্থাপনাগুলো আছে এটাও বিকেন্দ্রীকরণ করতে হবে। বিভিন্ন জায়গায় স্কুল কলেজে এটাকে আপনি ছাড়াই দিতে হবে। আজকে গুলশান বনানীর ডিমান্ডটা কেন? এখানে ভালো ভালো মার্কেটগুলো, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে নাগরিক সুবিধা বেশি। আপনি সুবিধা কিরানীগঞ্জের বিলে করে দেন, মানুষ ওখানে চলে যাবে। আপনার কাছে আসবো। আর 1 মিনিট, এখন ওইখানে যদি আপনি প্ল্যানিং ওয়েতে বাড়ি করেন, আপনি দেখবেন 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে আপনি লক্ষ লক্ষ লোকের আবাসনের
নিশ্চয়ই আমি আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে ফজলে রেজা সুমন, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি বলছিলেন যে আমাদের এই শহর নিয়ে অনেকগুলো পরিকল্পনা হয়েছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে, এই পরিকল্পনাগুলোর মধ্যে কি এটি ছিল যে যখন এই শহর সম্প্রসারণ হবে, অর্থাৎ পেরিফেরিগুলো যখন সম্প্রসারণ হবে, তখন জমিগুলো অধিগ্রহণ করে সরকার বা রাজুক জমিগুলো জনগণের কাছে বিক্রি করে দিবে, নাকি এই সব জমিতে আসলে বড় বড় বিল্ডিং ডেভেলপ করে ফ্ল্যাট বিক্রি করে দেবে? এই পরিকল্পনার জায়গাটা কি ছিল? এবং যদি জমি বিক্রি করার কৌশলই হয়, সেটি আসলে ঠিক কৌশল কি না? কারণ আমরা দেখেছি অনেকেই কম দামে জমি বরাদ্দ পেয়ে সেটি নিজে ডেভেলপ না করে অনেক চড়া দামে বিক্রি করে দিয়ে আসলে সেখান থেকে বেরিয়ে গেছেন। তো এই যে অপরচুনিটি কস্টটি তৈরি হলো, সেটি আসলে এই প্ল্যানের মধ্যেই ছিল কিনা, এই প্রশ্নের উত্তর জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, সীমিত আয়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণ হবে, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে ফজলে রেজা সুমন, আপনার কাছে যেটি জানতে চেয়েছি, আমাদের এই পরিকল্পনাগুলোর মধ্যে আসলে কি ছিল? নগর সম্প্রসারণের ক্ষেত্রে যে জমিগুলো অধিগ্রহণ করা হয়, এখানে কি এমনটাই ছিল যে নাগরিকদের কাছে সরাসরি জমি বিক্রি করবে সরকার বা রাজুক? না, পরিকল্পনায় বলা থাকে যে আপনার স্যাটেলাইট সিটি কোথায় হবে, নগর কোথায় সম্প্রসারিত হবে, এক্সটেনশন এরিয়াটা এই শহরের কোথা দিয়ে যেতে পারে, সেই ধরনের কিছু সম্ভাব্যতা, সেই ধরনের কিছু প্রস্তাবনা করা হয় এবং সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানটা করা হয়। এবং ঢাকার জন্য শহর কোথায় যাবে, গাজীপুরের দিকে শহর যাবে, নারায়ণগঞ্জের দিকে শহর যাবে, এবং ঢাকার ইনার সার্কুলার রোড কিভাবে হবে, সেই ধরনের কিছু আসলে দিক নির্দেশনা থাকে। আসলে পরিকল্পনাটা হয় স্ট্রাকচার প্ল্যান, একটা পলিসি প্ল্যান থাকে, সেই অনুযায়ী একটা আরবান এরিয়া প্ল্যান হয়। এই স্ট্রাকচার প্ল্যানে সাধারণত মেয়াদ ধরা হয় 20 বছর। সেই অনুযায়ী একটা আরবান এরিয়া প্ল্যান করা হয় সেন্ট্রাল এরিয়ার, যেটা একটু ডিটেইলি। তারপরে ডিটেইল এরিয়া প্ল্যান যেটা করা হয়, অ্যাকশন এরিয়া প্ল্যান, সেই কাজটা করা হয় 5 বছর মেয়াদি, 5 বছর পর রিভিউ হয়। সেখানে যে নতুন করে যে স্যাটেলাইট টাউনের কথা বলা হয়, ড্যাপেও এরকম 5টা স্যাটেলাইট টাউনের কথা বলা আছে, কিন্তু সেই জায়গায় আপনি জমি নিয়ে বিক্রি করবেন না ফ্ল্যাট করবেন, এই ধরনের নির্দেশনা দেওয়া হয় না। কিন্তু আমরা পশ্চিমা বিশ্বসহ যেই ধরনের দেশে দেখি, সেখানে সরকার জমিটাকে প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ডেভেলপারদের কাছে দিয়ে দেয়। ডেভেলপাররা সেই জায়গাতেই আপনার আবাসন তৈরি করে ব্যবসা করে এবং সরকারকে একটা পর্ষদ দেয়। এবং সেই ধরনের এলাকাগুলোতে সোশ্যাল হাউজিংয়ের জন্য, নিম্নবিত্তের জন্য 1% এই ধরনের বরাদ্দ থাকে। আপনি দেখবেন, আপনি লন্ডনের যতগুলো হাউজিংয়ে দেখবেন, উনি যে জোন 1, 2, 3, 4, 5 বললো, 5 আর 6-এ মোস্ট অফ দ্য লো কস্ট হাউজিং এবং সেই জায়গাগুলো 3% পর্যন্ত সোশ্যাল হাউজিং আছে। আপনি এখানে অনেক বড় বড় মানে মধ্যবিত্ত মিডল ইকোনমিক গ্রুপ পিপল আছে, সেইখানে আবার লো কস্ট পিপল আছে, যারা ড্রাইভার বা বাড়িতে কাজ করে, যার মেয়ে, সেই ধরনের লোকজন, এবং তাদের ফ্ল্যাট সাইজ খুবই ছোট সাইজ থাকে। এবং এগুলো কানাডায়, বিভিন্ন দেশে এই জিনিসগুলো আছে। বাংলাদেশের এই যে ডেভেলপ করার কনসেপ্টটাই হচ্ছে ডিফারেন্ট, যেটা আমাদের 1912 সালে ওয়ারি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে শুরু হয়েছে, তারপরে গণপূর্ত ধানমন্ডি করলো 61-এ, গুলশান করলো, তারপর রাজুক উত্তরা করলো, বাড়িধারা করলো। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ধানমন্ডি করলো, গুলশান করলো, বাড়িধারা করলো, আপনি বললেন, এই অভিজ্ঞতাগুলো থেকেও কি আসলে পরবর্তীতে শিক্ষা নেওয়ার সুযোগ ছিল না? কারণ আমরা দেখলাম পূর্বাচলের কথাই যদি বলি, এইরকম অহরহই আমরা শুনছি যে 5 লাখ টাকা কাঠায় জমি বরাদ্দ নিয়ে 5 কাঠায় 25 লাখ টাকা দিয়ে জমি কিনে সেই জমি আসলে বরাদ্দ পাওয়ার পরপরই 5 কোটিতে বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। যে দেশে বা যে সমাজে এইরকম ঘটনা ঘটে, সেখানে আসলে প্ল্যানগুলোর মধ্যেই কোনো বিধি বা নিয়ম জুড়ে দেওয়া উচিত কিনা? আপনার এটা প্ল্যানের মধ্যে এই ধরনের বিধি, এইগুলো আমি যেটা বলবো, সরকার বা সরকারের যে অথরিটি, তাদের আসলে ইচ্ছার উপরে এই ব্যাপারগুলো নির্ভর করে। সরকার কিভাবে বরাদ্দ দিবে, আপনি যখন ধানমন্ডিতে যখন জমি বরাদ্দ দেয় মন্ত্রণালয়, তখন কিন্তু নির্দেশনা ছিল আপনি জমির 1/3 খালি রাখতে হবে, 3 তলার উপরে করতে পারবেন না, কি পরিমাণ ফ্যামিলি হবে। 84-এ এসে সেই সময় সরকার এসে তার মনে হলো এইটা ঠিক না, পুঁজিবাদীদের
ইনফ্লুয়েন্সে বা কিছু ইনফ্লুয়েন্সে সেটাকে করা হলে ওকে 2/3 করা যাবে, কিন্তু 6 তলার বেশি করা যাবে না, যেটাকে আমরা ডেনসিটি জোনিং বলি। ভালো কথা, সেইভাবে হলো। তারপরে এই 2006-এ এসে সেটা মনে হলো সেটা আসলে বক্স টাইপের হয়ে যাচ্ছে, ওপেন স্পেস কম হচ্ছে, সেটাকে আমরা ওপেন স্পেস বেশি করে সেটা আমরা ভার্টিক্যালি করে দিই। কিন্তু ডেন্সিফিকেশনের ব্যাপারে তখন আমার মাথায় রাখা হয়নি যে আসলে কীভাবে করা দরকার। এই অ্যাকর্ডিংলি যে প্ল্যান কিন্তু হয়ে গেছে 59-এ বা 95-এ, কিন্তু তারপরে ধাপে ধাপে এই সরকার মশাই যারা থাকেন তারা যে চেঞ্জ করেন, তার কারণে পরিকল্পনা এসেন্সটাই নষ্ট হয়ে যায়। এবং শহরের আপনি সৌন্দর্য বা একটা জিনিস স্বাস্থ্য লক্ষ্য নষ্ট হয়ে করবেন, যায়। আপনি উত্তরা খুব সুন্দর আবাসিক এলাকা ডিজাইন করা হয়েছিল, পূর্বাচল ভালোভাবে ডিজাইন করা হয়েছিল, প্রথমে 15 লাখ 20 লাখ পর 25 লাখ ধরে। কিন্তু আপনি যে বিধিমালাতে অনুযায়ী এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্ল্যান অনুমোদন দেয়, তাতে পূর্বাচলের যে 12,500 একরের যে আবাসিক এলাকা আছে সেইখানে যদি বিল্ডিং হয় তাতে লোকজন হয়ে যাবে 70 লাখ। তাতে কি প্ল্যানের সমস্যা নেই, সরকারের যে কিছুদিন পর পরে বিধিমালা বা সার্জারি করে এগুলোর সমস্যা। আপনার কাছে আবারও আসবো, আবারও একটু মোহাম্মদ শেখ সাদী আপনার কাছে আসতে চাই। আমরা দেখি যে সরকার যেমন আসলে কখনো কখনো কোনো এলাকা ডেভেলপ করে, যেমন পূর্বাচল বা ঝিলমিল, একই সাথে বেসরকারিভাবেও আপনারা বিভিন্ন এলাকা ডেভেলপ করেন। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আমরা সেখানেও দেখি যে ওই একই রকম অভিযোগ, আপনারা খুব সস্তায় যে জমিগুলো কেনেন সেগুলো ডেভেলপ করার পরে জাস্ট অনেক গুণ আসলে দাম বেড়ে যায়। সেখানে এই অস্বাভাবিক মুনাফাটা কেন? আসলে এই জমি ডেভেলপ করে সেখানে কেন আবাসন তৈরি করে সেই আবাসন বিক্রি করার মাধ্যমে যে একটা ব্যবসা, পুরো একটা কমপ্লিট প্যাকেজ ব্যবসা কেন নয়? ধন্যবাদ। আপনার প্রশ্নটার উত্তর দিতে আমার একটু সময় লাগবে। জি, বলুন। সেটা হচ্ছে যে ঢাকা শহরে রাজুক এবং গৃহায়ন এই দুইটা এবং ল্যান্ড মিনিস্ট্রি সাধারণত জমিগুলো বরাদ্দ দিছে এর আগে। তো এক সময় ছিল এসব ল্যান্ড নেওয়ার লোক ছিল না, তখন এক একটা প্লট 20 কাঠা 10 কাঠা 5 কাঠা 3 কাঠা 1 কাঠা পর্যন্ত ছিল। কিন্তু এখন আপনাকে ভাবতে হবে আসলে মানুষের নিডটা কি। নিডটা তো আবাসন, বাড়ি না, প্লট না। এখন আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে। এখন যে ব্যক্তি প্ল্যান করতেছে সেই ব্যক্তি সব কিছু করতেছে, এই জন্যই ভুলটা হচ্ছে। আজকে রাজুক কি করছে, গৃহায়ণ কি করতেছে, তারা ব্যবসা করতেছে। তারা মূলত তাদের টার্গেট কিন্তু ব্যবসা না, তাদের টার্গেট হচ্ছে মানুষের আবাসন নিবারণ করা, আবাসন সমস্যার সমাধান করা। কিন্তু তারা যদি ব্যবসায় থাকে তাহলে আবাসন কখনোই ঠিক হবে না। রাজুকের এইটা দেখে আমাদের মধ্যে কিছু আবাসন ব্যবসায়ী ল্যান্ড প্রজেক্টার্স, এর মধ্যে হাতে গোনা কয়েকজন নিয়ম মানছে, অধিকাংশ নিয়ম মানছে না। এর জন্য সরকার ওই রকম একটা পদক্ষেপ নিচ্ছে না। আবাসন খাত যেহেতু মৌলিক চাহিদার মধ্যে একটি, সরকারকে এখানে কাজ করতে হবে। আর একটি ব্যাপার ভাই অনেক সুন্দর করে বললেন, বাংলাদেশে আসলে মাস্টার প্ল্যানটার লিমিট 10 ইয়ার্স বা সর্বোচ্চ 20 ইয়ার্স, এটা হতে পারে না। একটা মাস্টার প্ল্যান হবে মিনিমাম 50 থেকে 60 বছর। আপনি একটা বাড়ি করছেন 2 তলা, আমি তার পাশে যে একটা 10 তলা করে ফেললাম, কেন এটা হবে? এটার মূল কারণ গভর্নমেন্টের পরিকল্পনার অভাব। এই জন্য আমি মনে করি যেহেতু আজকের প্রসঙ্গটা হচ্ছে মধ্যম আয়ের মানুষের আবাসন, আমি আগের যে উত্তরটা দিলাম, আপনাকে পরিকল্পিত নগদ তৈরি করতে হবে, যেখানে এক একটা প্লট মিনিমাম 10 কাঠা সর্বোচ্চ 3 বিঘা পর্যন্ত হতে পারে। কন্ডো করতে হবে, কন্ডো করতে হবে, সেখানে 1300 থেকে 1500 স্কোয়ারের ফ্ল্যাট করতে হবে। এবং গভর্নমেন্ট এই প্লটটা কাউকে দেবে না। যারা আমাদের মতো আবাসন ব্যবসায়ী আছে, ইভেন গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাও করতে পারে, এখানে বিল্ডিংগুলো করে ফেলবে। এই বিল্ডিং করতে টাকা, আমরা তো সেই উদাহরণও দেখলাম উত্তরায় সরকার বা রাজুক যে বিল্ডিংগুলো করলো, দীর্ঘদিন সেই ভবন বিক্রি হওয়ার পরে ওখানে আসলে কেউ থাকার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, এমনটাও আমরা শুনেছি। আবার এও শুনেছি যে সেটি করতে গিয়ে আসলে নামে বেনামে সরকারি কর্মকর্তা সহ পয়সাওয়ালারা, প্রভাবশালীরা সেখানে। সমস্যা তো ওখানেই, সমস্যা ওখানেই। আমি রাজুকের এই প্লটের পিছনেও রাজনীতিক কিছু কার্যকলাপ জড়িত ছিল, সঠিক লোক আসলে এখানে প্লট পায়নি। আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে জানতে চাই যে আসলে কেন সীমিত আয়ের মানুষকে স্বল্প মূল্যে আবাসনটা নিশ্চিত করা জরুরি। সেটি করলে অর্থনীতির যে চাকা সেটি আরও গতিশীল হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকে কিনা, এবং একই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে এই সীমিত আয়ের মানুষের আবাসনের যে বোঝা, সেখান থেকে রিলিফ দিয়ে
অর্থনীতিকে আরো গতিশীল করার মতো সুযোগ তৈরি করে দেওয়া উচিত সরকারের, নাকি সরকার এখন যে পলিসি সেই শুরু থেকেই নিচ্ছে যে জমি ডেভেলপ করে বেশি দামে বিক্রি করার যে ব্যবসা সেটি করছে, আমরা কি আসলে সেই নীতিটা কি আসলে সঠিক নীতি কিনা? দেখেন, বিষয়টাকে যদি আমি সিম্পলিফিকেশন সহজ অর্থে বলি, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে রাষ্ট্রের যে এজেন্সি, বিষয়টা হচ্ছে যেটা অলরেডি প্রসঙ্গটা আসছে, সরকার যদি নিজেই ব্যবসা করে, যেমন সিগারেটের ক্ষেত্রে সরকার তার শেয়ার আছে ব্যাটের সাথে, আবার বলে যে এত সালের মধ্যে সিগারেট ফ্যাক্টরি বন্ধ করো সিগারেটের উপর। বিষয়টা হচ্ছে নিজে করা, সরকারের উচিত নিশ্চয়তা করা, এবং নিশ্চয়তা কিভাবে করতে পারে, প্রথমত হচ্ছে পরিকল্পনা, যে আমি আসলে আমার কোন শ্রেণীর মানুষকে দিয়ে আমার এরিয়া সাইজ, আমরা যদি আরবানের কথা বলি, আরবান ধীরে ধীরে বড় হচ্ছে, আপনি হিস্টোরিক্যালি দেখবেন যে আরবান এরিয়াটা এবং র্যাপিড আরবানাইজেশন বাংলাদেশে, অতএব সেই জায়গাগুলো যখন বড় হচ্ছে, সেই জায়গাটাকে পরিকল্পিত, মানে কোন ধরনের মানুষের জন্য কোন ধরনের রাষ্ট্রের এজেন্সিগুলা এবং প্রাইভেট এজেন্সিগুলাও ভবিষ্যতে যাবে, তার যদি পরিকল্পনা থাকে, সেই অনুযায়ী কিন্তু প্রাইভেটকে দিয়ে আপনি করাতে পারেন। ইভেন যে মানুষগুলোর জন্য ব্যবস্থা করবেন, এজেন্সি মানে হচ্ছে আপনার ফিনান্সিং করার জন্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সরকার রোল প্লে করবে, রোল প্লে করে যারা ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড তাদের মধ্যে কিভাবে ব্যালেন্স হয় সেটা ব্যবস্থা করতে পারলেই হয়। আমার কাজের অভিজ্ঞতা দিয়ে এই বলি, যে প্রসঙ্গটা এনেছিলাম সেটাও কিন্তু এই স্বল্প আয়ের মানুষের জন্য 500 কোটি টাকা ডিসবার্সমেন্টের কথা বলা হচ্ছিল। ওয়ার্ল্ড ব্যাংক যে সময় দিয়েছিল, সত্যিকার অর্থেই যখন পেরিফেরি আরবান, শুধু ঢাকা শহর না, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে যারা কেন্দ্রে না থেকে পাশে আছে, তাদের আসলে একটা সক্ষমতা আছে, কিন্তু একসাথে একটু বড় অঙ্কের টাকা 2 লাখ টাকাই পাবে, হয়তো স্ট্রাকচারটা একটু চেঞ্জ করবে, সেই লোনটার ব্যবস্থা কিন্তু নাই বাংলাদেশে। যদি হাউজিং লোনের সিনারিও দেখেন, ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রীভূত, তার মানে কি টোটাল আপনি বৈষম্যের কথা বলবেন, এটা বড় বৈষম্য, কারণ তার মানে অন্য জায়গায় মানুষ সামর্থ্যবান আছে, স্বপ্ন আছে গড় করার, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে সরকারি, সবাই আমরা রাষ্ট্রে বিলংস করি, সেই আর্থিক প্রতিষ্ঠান কেউ নাই। ইভেন এনবিএফআই এর কথা বলেন, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ওদের লোন ডিসবার্সমেন্ট, আমি যে বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে, যদি যুক্ত করেন আর কি, সেটি হচ্ছে আপনার কথার সাথেই, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখি যে একটা যানজট নির্ভর একটা স্থবির যে শহর, এই শহরকে যদি সচল করা যেত, সেক্ষেত্রে আসলে অর্থনীতিতে কন্ট্রিবিউশন বাড়ত কিনা? সচল করা, সেটাই বলছি, আপনি যদি পরিকল্পিত করেন, যেমন দ্রুত আপনি ধরেন 20 মিনিটসে 30 মিনিটসে আপনি গাজীপুর যেতে পারেন, তাহলে আপনি এইখানে তো থাকবেন না সত্যিকার অর্থেই। আপনি যদি কেরানীগঞ্জের ওই পার থেকে 10 মিনিটে এসে মতিঝিল উত্তরায় 20 মিনিটে আসতে পারেন, সেটা কিন্তু আপনার প্রয়োজন নাই। এখন গতি, আমরা বলি ইকোনমিক্স মানে হচ্ছে গতিশীলতা, যে দেশের ইকোনমি যত উন্নত সেই দেশ তত বেশি গতিশীল। তো মোবিলিটি, কথা হচ্ছে মোবিলিটি যদি আপনি একটা জায়গায় সবাই কনসেন্ট্রেটেড হয়, আপনি মোবিলিটি নষ্ট করতেছেন, রিসোর্স ওয়েস্টেজ হচ্ছে। আপনার হাউজিংয়ের প্রশ্নটা সম্পর্কে আসে, হাউজিং ইনভেস্টমেন্ট, শুধুমাত্র আপনি যে ইনভেস্টমেন্টটা দেখেন সেটা না, বাস্তবে আমরা চিন্তা করি একটা সুন্দর গড় পেরিফেরিতে 5 লাখ টাকা লোন, দীর্ঘমেয়াদী লোন দেন, একটা সামান্য চাকরি করে, যেমন বাংলাদেশে শিক্ষকতা করে, সরকারি হাই স্কুলের শিক্ষক, সে জীবনে একটা হাউজিং লোন পাবে না। তার মানে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, কারণ ওকে যদি লং টার্ম লোন দেন, এমপ্লয়মেন্ট সার্টেন, প্রতি মাসে 5,000 10,000 করে কাটলে লং টার্ম লোন আপনার যত বছর চাকরি আছে সে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারে। সেই ক্ষেত্রে লোন কিভাবে সহজ করা যায় এবং একই সাথে আসলে এই যে নির্মাণ ব্যয়ও কিভাবে সহজ করা যায়, সেই বিষয় নিয়ে আপনার কাছে শুনবো, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আপনার কাছে সেই পরামর্শ শুনবো। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, সীমিত আয়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণ হবে। বিরতিতে যাওয়ার আগে জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইছিলাম, সীমিত আয়ের মানুষের এই স্বপ্ন পূরণের জন্য কিভাবে সহজ শর্তে ঋণ নিশ্চিত করা যায় এবং একই সাথে এর নির্মাণ ব্যয় কমিয়ে কিভাবে হাতের নাগালে আনা যায় সেই পরামর্শ জানতে চাই। দেখুন, যে আমরা আসলে প্রথমেই বলছি যে সেন্টার এবং পেরিফেরিতে যখন ল্যান্ডের যে বিষয়টা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস কম থাকে।
যেটা স্পষ্ট সাদিকভাবে বললেন যে আলটিমেটলি আমি আমার জমির পরিমাণটা যদি বড় হয় এবং সেই জায়গায় আসলে কত স্কোয়ার ফিট পর্যন্ত আপনি উপরের দিকে করতে পারে এবং সাইজ কত হবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ম্যাটার। যে আমরা কিন্তু দেখবেন যে সীমিত আয়ের মানুষের জন্য তো 1600-2000 স্কোয়ার ফিটের দরকার নেই। অতএব সেই জায়গা থেকে কিন্তু ল্যান্ডের প্রাইস এমনিতেই পেরিফেরিতে কমে যাবে, প্লাস হচ্ছে আপনি যখন স্কোয়ার ফিটে বেশি স্কোয়ার ফিট করবেন তখন কিন্তু ল্যান্ডের প্রাইস একদম শূন্যের কোঠায় চলে আসে, যদি আপনি যেহেতু ফিক্সড কস্ট আপনি ভেরিয়েবল কস্ট বাড়াচ্ছেন। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এইভাবে ব্যবস্থা করতে পারি। বাইরের কান্ট্রিগুলোতেও যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য দেখবেন বিশাল অ্যাপার্টমেন্ট, ছোট ছোট স্কোয়ার ফিট, যেমন 800 থেকে 1000-1200 এর মধ্যে, সেইভাবে কিন্তু অনেক খরচ কমিয়ে এনে তাদেরকে করা যায়। আরেকটা জিনিস হচ্ছে ফিনান্সিং কিন্তু আসলে আমাদের যেভাবে দেওয়া হয় লোন, যে ট্রাস্ট নেই, বিশ্বাস করে না, কিন্তু যাদের বিশ্বাস করে তারাই কিন্তু রাষ্ট্রের সম্পদ বাইরে চলে যাচ্ছে। যেমন বলতে পারেন বাংলাদেশের হাউজিং সেক্টরের যে গ্রোথ, সেই গ্রোথ কেন না, কারণ বেগমপাড়ার মতো জায়গায় টাকা চলে যাওয়ার ব্যবস্থা আছে বলেই বেগমপাড়া গড়ে উঠেছে। যে টাকাটা কিন্তু আমার দেশের হাউজিং সেক্টরে গড়ে উঠতো, যে টাকাটা মালয়েশিয়ায় বিনিয়োগ হয়েছে হাউজিং সেক্টরেই, আমি বলছি সেই জায়গাটা, অর্থাৎ করাপশন যদি কমানো যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এবং হচ্ছে যে ঋণের সুদ হার, এই চড়া সুদ দিয়ে কি সম্ভব? আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আমি বলছি যে সুদ হারের কথা, যে সুদ হার তো বাংলাদেশে ইজিলি কমে যায়। কারণ আপনি দেখছেন যে 1,84,000, 1,88,000, 2 লাখ, 3 লাখ, এখন 3.5 লাখ, প্রায় 3 লাখ ক্রস করেছে খেলাপি ঋণ। খেলাপি যদি খেলাপি না হয় আপনি তো কম কষ্টে এমনিতেই লোন দিতে পারেন। খেলাপি ঋণের এটা কাটানোর জন্যই কিন্তু এই। আরেকটা হচ্ছে মেকানিজম, যে আইডেন্টিফিকেশন, আপনার ডিমান্ড আসলে কাদের আছে, সেই গ্রুপটা কি পরিমাণ আছে, সেই জায়গাটা কোন সেই ধরনের, বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শেখ সাদী। আপনার কাছে জানতে চাই বা আপনার কাছে পরামর্শ জানতে চাই, আপনি যেহেতু এই খাতে আছেন এবং সুনামের সঙ্গে ব্যবসা করছেন, আপনার কাছে জানতে চাই যে আসলে ঠিক কি একটি উদ্যোগ নিশ্চিত করে যদি সরকার পাশে দাঁড়ায় আপনাদের, সেক্ষেত্রে আপনারা এই সীমিত আয়ের মানুষের আবাসনের স্বপ্নটি পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। আসলে সঠিক পরিকল্পনা করতে হলে সঠিক লোক লাগে। ভালো লোক ছাড়া কিন্তু ভালো কাজ সম্ভব না। আপনি কি করতে চাচ্ছেন এবং এই কাজটা কে করতে পারে তাকে আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এবং আমরা যদি মহাপরিকল্পনা করি, সে ধরেন আমরা বড় বড় হাউজিং করলাম এবং সরকারি যত স্থাপনা শহরের মধ্যে রাখলাম, আপনি গাজীপুর থেকে উত্তরাতে 5 মিনিটের মধ্যে আসবেন, উত্তরা থেকে মতিঝিল যেতে আপনার 3 ঘন্টা লাগবে। তা লাভ হলো কি? কোনো লাভ হবে না। কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে যে এলাকায় মানুষ বাস করবে ওই এলাকার থেকে যেন তারা বেশি বাইরে না যায়, যদি যায়ও তাহলে তাদের যে পথ দিয়ে চলবে সেটা যেন জ্যাম না থাকে। এইগুলা মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু আজকের আমাদের বিষয় মধ্যবিত্তদের মধ্যে তাদের সামর্থ্যে কীভাবে ফ্ল্যাটগুলো দেওয়া যায়, আমি এর প্রশ্নটা এর আগেই কিছু উত্তর আমার বাদ ছিল বলি। আপনি যদি স্যাটেলাইট শহরগুলো করেন, এখানে প্ল্যানিং ওয়েতে এখানে হয়তো 75 লাখ বা 70 বা 1 কোটি টাকার মধ্যে লিমিট করে দেন, এই কস্টিংয়ের ফ্ল্যাটগুলো তৈরি করতে হবে। এখানে 2 রকম করা যায়। এক রকম হচ্ছে যে আপনি 3 or 5% ইন্টারেস্টে লোন দিতে পারেন। যারা 50,000 টাকা মাসে ইনকাম করে তারা 20,000 হয়তো বাসা ভাড়া দেয়, দেখবেন যে 30 বছর মেয়াদি 20,000-এর মধ্যে তো ফ্ল্যাটে বাস করতেছে, ভাড়ার বাসায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এরকম একটা করা যায়। আর একটা করা যায়, আপনি একটা ডেভেলপারকে দিলেন, হয়তো 1000 ফ্ল্যাট করবে, এই টাকাটা ব্যাংক ডেভেলপারকে দিবে এবং ব্যাংক যখনই ডেভেলপারকে দিবে, ব্যাংক কিন্তু কোনো ইন্টারেস্ট নেবে না। ডেভেলপার ফ্ল্যাটগুলো তৈরি করে ফেলবে, আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে এই ফ্ল্যাটগুলো যারা ক্রেতা, কোয়ালিটি ক্রেতা, তারা ওখানে কিনবে এবং তারা ব্যাংকের সাথে একটা লিমিট করা থাকবে যে এটার দাম হয়তো 50 লাখ টাকা। পুরো বিষয়টা তো সরকারের একটা অংশগ্রহণ দরকার, প্রত্যক্ষ অংশগ্রহণ এবং ইচ্ছা প্রয়োজন। সরকারটা কি? সরকারটাই তো বাংলাদেশ। এই সরকারই তো আবাসনের এই সমস্যার সমাধান করবে, কিন্তু না করে কি করতেছে? সরকার নিজেই ব্যবসা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষে আছি। ফজলে রেজা সুমন, আপনার কাছে জানতে চাই, এই যে পরিকল্পনাগুলো যে হয় সেখানে এই সব অভিজ্ঞতা নিয়ে নতুন পরিকল্পনার ক্ষেত্রে আসলে আপনারা পরামর্শ দিবেন কিনা সরকারকে, যে নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষের জন্য
যে সমাধানগুলো বিশেষজ্ঞরা দিলেন সেটিকে করবেন কিনা বা আপনারা ধন্যবাদ আপনাকে। এখন আপনি দেখেন এই সরকার অবশ্যই স্বল্প আয়ের এবং নিম্ন আয়ের জন্য আবাসন ব্যবস্থা করতে হবে, কিন্তু সরকার এই ব্যাপারে একেবারে সদিচ্ছা কম। সদিচ্ছা কম বলে বাংলাদেশে এখন বিশেষ করে ঢাকা শহরে এবং চিটাং শহরে যত আবাসন হচ্ছে সবই কিন্তু উচ্চ আয়ের লোকজনের জন্য এবং কিছু মধ্যম আয়ের লোকজনের জন্য। এবং যেটা এখানে আলাপ আলোচনা হচ্ছিল যে পেরি আরবান এরিয়াগুলোতে সাধারণত স্বল্প আয়ের লোকজনের জন্য আবাসন ব্যবস্থা করা হয়। উত্তরার 15 নম্বর সেক্টরে কিন্তু এটা মধ্যম আয়ের এবং স্বল্প আয়ের লোকজনের জন্যই করা হয়েছিল, কিন্তু সেই জায়গায় আসলে সরকারের দীর্ঘমেয়াদী যে ঋণ সুবিধা না থাকার কারণে 84 লাখ টাকা 90 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে কীভাবে আপনার স্বল্প আয়ের লোকজন আপনার ফ্ল্যাট কিনবে? তাকে 25 থেকে 30 বছর ছোট কিস্তির এবং সিঙ্গেল ডিজিটের 4 to 5% সেইভাবে করতে হবে। যারা আমার পরিচিত কিছু লোক আছে তারা অনেক দিনের দেশের জায়গা জমি বিক্রি করে ফ্ল্যাট কিনেছে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়েছে, কিন্তু লোনের এই যে ঋণের ঋণ হার সেটা বাড়ার সাথে সাথে তার এখন কিন্তু 2025-এ তাকে 13% তাকে ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে। হাউ ইট ইজ পসিবল? এখন স্বপ্ন পূরণ করতে গিয়ে আরো বিপাক বেড়ে এক্স্যাক্টলি যাচ্ছে। সরকারের নীতি আসলে মানে আবাসন বান্ধব যদি নীতি না হয় তাহলে এই শহরের আবাসন খাতের যেটা বললো যে প্রাইভেট সেক্টর মাত্র 50% করছে, সরকারের উচিত আবাসন খাতে করা। আপনি আশেপাশের দেশে দেখবেন, দিল্লিতে দেখবেন, সিঙ্গাপুরে দেখবেন, আফ্রিকার কায়রো, এইসব দেশে কিন্তু সরকারি ব্যবস্থা করছে। একেবারেই সময় শেষ। আপনাদের তিনজনের আলোচনায় যেটি বুঝলাম, আসলে সীমিত আয়ের মানুষের এই আবাসনের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সরকারের উদ্যোগটাই সবচেয়ে বেশি জরুরি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। দেখা হবে আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।